খাচ্ছেন, ঘুমাচ্ছেন, অফিস যাচ্ছেন, আবার খাচ্ছেন, ঘুমাচ্ছেন, অফিস যাচ্ছেন। ইট, স্লিপ, রিপিট। তবে আমাদের আসল জীবনচক্রটা তো এমন নয়। জন্ম, জীবনের নানা ধাপ এবং ক্রমান্বয়ে মৃত্যু, এটাই আমরা জানি এতদিন। তবে আমাদের পার্থিব এই যে অস্তিত্ব, সেটাকে যদি কোষীয় স্তরে গিয়ে দেখা যায়, তাহলে কিন্তু ছবিটা এতটা সরল থাকে না। আপনি, আমি আর পৃথিবীতে হেঁটে যাওয়া প্রায় 815 কোটি মানুষের প্রত্যেকেই আসলে প্রায় 30 লক্ষ কোটি কোষের এক একটা নক্ষত্রপুঞ্জ। আমাদের শরীর মানে শুধু আমি নই, মানুষের কোষ আর অসংখ্য অণুজীব একসঙ্গে কাজ করে যে সমষ্টি তৈরি করে, সেটাকেই আমাদের মস্তিষ্ক জীবন বলে চিহ্নিত করে। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে অন্তত কিছু কোষের ক্ষেত্রে মৃত্যু মানেই শেষ নয়, বরং মৃত্যু হতে পারে একেবারে নূতন, অপ্রত্যাশিত কিছুর শুরু। তাহলে কি মৃত্যুর পরেও বেঁচে থাকছে আমাদের কেউ কেউ? না, ভূত নয়, বরং ভবিষ্যৎ অর্থাৎ বিজ্ঞানের এক নতুন দিক নিয়ে আজ টিভি9 বাংলার লেটস ডিসকাসে আলোচনা করব আমি, আসাদ মল্লিক। মৃত্যু যে আসলেই মৃত্যু নয়, এই ভাবনাকে আরও জোরালো করছে এক নতুন ধরনের গবেষণা। এআই এর সাহায্যে তৈরি বহুকোষী জীব, যাদের বলা হচ্ছে জেনোবট। এবার আপনাদের মনে হতেই পারে যে এই জেনোবট আবার কি? এই বট এমন কিছু কোষের সমষ্টি যারা নিজেদের স্বাভাবিক জৈবিক কাজ ছেড়ে নতুন ভূমিকা নেয়। যেমন যে সিলিয়া সাধারণত শ্লেষ্মা পরিবহনে কাজ করে, সেগুলোই এখনো ব্যবহার করা হচ্ছে চলাচলের জন্য। কোষগুলো যেন নিজেদের নতুন করে গড়ে তুলছে। গবেষকদের মতে এখানেই জন্ম নিচ্ছে জীবনের এক তৃতীয় অবস্থা, যেখানে কোনো জীবের মৃত্যু হলেও তার কোষগুলো নতুনভাবে সংগঠিত হয়ে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করতে পারে। প্রকৃতিতে হয়তো এমন রূপ স্বাভাবিকভাবে দেখা যায় না, কিন্তু জেনোবট দেখিয়ে দিচ্ছে পরিবেশকে বদলালে কোষের মানিয়ে নেওয়ার ক্ষমতা কতটা বিস্ময়কর। শরীরের সঙ্গে যুক্ত না থেকেও একটা কোষীয় সমষ্টি কি সদা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে, তা স্পষ্ট হবে এই গবেষণায়। মানুষের কোষ দিয়েও এমন পরীক্ষা হয়েছে, যাদের বলা হচ্ছে অ্যানথ্রোবট, এবং সেখানেও একই ধরনের আচরণ দেখা গিয়েছে। গবেষকরা সাফ জানিয়েছেন যে এই সব আবিষ্কার আমাদের সেই চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ করছে, যেখানে আমরা ভাবি কোষ বা জীব কেবল পূর্ব নির্ধারিত পথেই বিবর্তিত হতে পারে। তবে এই তৃতীয় অবস্থা ইঙ্গিত দেয় যে মৃত্যুও সময়ের সঙ্গে সঙ্গে জীবনের রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই কোষীয় রোবট বা বায়োবটের সম্ভাবনা কিন্তু বিশাল। ভাবুন তো, নিজের শরীরের কোষ দিয়েই তৈরি এমন একটা ওষুধ যা শরীর কখনো প্রত্যাখ্যানই করবে না। যদিও এর পাশাপাশি উঠে আসছে আরও গভীর প্রশ্ন। একটা কোষ আসলে কি জানেন তো? বিবর্তনবিদ ও চিকিৎসক উইলিয়াম মিলারের একটা তত্ত্ব রয়েছে, তার একটা গালভরা নামও রয়েছে, সেলুলার বেসিস অফ কনসিয়াসনেস, সংক্ষেপে সিবিসি। তা সেখানে মিলার কি বলছেন? বিজ্ঞানীর দাবি কোষের মধ্যেও এক ধরনের চেতনা থাকতে পারে, আর এক্ষেত্রে জেনোবট নাকি দেখিয়ে দেয় যে আমাদের শরীরে কোষগুলোর বুদ্ধিমত্তা ও সচেতনতাকে আমরা কতটা অবমূল্যায়ন করি। আসলে কি বলুন তো, পুরো দেহ আর আগের মতো সাড়া না দিলেও কিছু কিছু কোষ মৃত্যুর পরেও সক্রিয় থাকে। তারা দেহ সম্পর্কে সিদ্ধান্ত নেয়, সমস্যার সমাধান করে, আর এতে জীবনের কাঠামো সম্পর্কে আমাদের যে চিরাচরিত ধারণা, সেটাই বদলে যায়। জীববিজ্ঞানের মৌলিক একক আসলে সচেতন কোষ, এবং তাই আসলে চেতনা, এই যে গোটা ধারণা, এটা বরাবরই ধোঁয়াটে। সপ্তদশ শতকের দার্শনিক রেনে দেকার্ত মনে করতেন শুধু মানুষের মনটাই সচেতন, আর আজ বিজ্ঞান জানে প্রাণী জগতের নানা ধরনের চেতনা রয়েছে। স্বাভাবিকভাবেই সেসব জীবনরূপ আমাদের মতো নয়। তাদের বুদ্ধি বা সচেতনতা চিনতে গিয়ে মানুষের নিজস্ব পক্ষপাত সেখানে ঢুকেই পড়ে। টাফটাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী মাইকেল লেভিন বলেন, মানুষ খুব ছোট বা খুব বড় জিনিসের মধ্যে বুদ্ধিমত্তাটাকে ঠিক চিনতে পারে না। আমরা মাঝারি আকারের, মাঝারি গতিতে চলা বস্তুর মধ্যেই মূলত বুদ্ধিটাকে খুঁজে বার করি। মিলারের মতে যদি কোষকে সচেতন একক হিসেবে ধরা হয়, তাহলে তা জীববিজ্ঞানে এক মৌলিক পরিবর্তন এনে দেয় এবং যোগ্যতমের টিকে থাকার মতো কিছু ডারউইনীয় ধারণাকেও প্রশ্নের মুখে ফেলে। কারণ কোষ তো একা নয়,
তাদের সফল হতে হয় একসঙ্গে কাজ করে। একবার ভাবুন, আপনার দেহের প্রত্যেক কোষ এতটাই ক্ষুদ্র যে তাদের খালি চোখে দেখাই যায় না। জীববিজ্ঞানের ক্ষুদ্রতম একক হিসাবে যারা গিজগিজ করে আমাদের দেহে, তাদের ভূমিকা যে এতটা বেশি আগে ভেবেছেন? চামড়ায় সামান্য কেটে গেলে ক্ষত সেরে যায় নিমেষে, অথচ কয়েক লক্ষ কোষ খরচ হয়ে যায় অচিরেই। এমনই চমকপ্রদ তথ্য সহজে জানতে এবং বুঝতে আপনাকে কি করতে হবে জানেন তো? বলে দিচ্ছি, চোখ রাখতে হবে টিভি9 বাংলা ডিজিটালে।